আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডায়েরি। তো গাইস, আজকে একটা জার্নি করছি। আজকে জার্নিটা হচ্ছে ঢাকা টু সিলেট। ये बड़ी अच्छी बात कही आप। সিলেট একটা বিশেষ কাজের উদ্দেশ্যে আর কি বের হয়ে গেলাম। রাত্রে বাজে এখন কয়টা এটা দেখে নেই। आप जो बोल रहे हैं आपके कानों में जा रहा है? তো আমরা চারজন মিলে আজকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন বাজে হচ্ছে 11:48 আর আমার গাড়ি হচ্ছে 12:20। তো গাইস, এখন আসলে এখান থেকে যাচ্ছি, দেখি। তো গাইস, আমি আর রাকিব এখন যাচ্ছি আরামবাগ। তো আমাদের বাস হচ্ছে 12:20-এ। রাকিবকে রিসিভ করে নিয়ে আসলাম। তো খুবই তাড়াহুড়োর ভিতরে আছি, কারণ বাস টাইমটা খুবই শেষ টাইম, তার ভিতরে আমাদের লেট 12:20। আর এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আছি মেট্রোপট্টি, জানি না কতক্ষণ সময় লাগে আরামবাগ যেতে। এই হচ্ছে আমাদের অবস্থা গাইস, দেখতেই পাচ্ছেন। জানি না কতটা ক্লিয়ার দেখা যায়। আর রাকিব, এই দ্বিতীয়বারের মতন যে সিলেট যাচ্ছি, কিছু বলবা? আমাদের যাত্রা যেন শুভ হয়, এটাই আমরা চাই। আল্লাহর রহমতে নামলে যদি আমরা ভালোভাবে যেতে পারি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। গাইস, আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতন যাচ্ছি সিলেট। অনেকবারই না, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতন যাচ্ছি। আর হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে গেছে, এর ভিতরে ঘরের মানুষ একটু নারাজ। তো তাদের সাথে এক কথা বলা যায়, ঝগড়াঝাটি করে বেরোইছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে বলতেছি যে গাইস, আসলে ঝগড়ার কোনো ইচ্ছা না, তারপরে এক প্রকার বলা যায় কথা কাটাকাটি করে বেরোইছি। তো গাইস, আমার বিষয়টা নিয়ে আপনারা একটু দেখেন। তো গাইস, অনেক কষ্টের পরে বাসে উঠে গেলাম, কারণ বলা যায় অনেকটা লেটই ছিল, আমার হাতে সময় খুব কম ছিল। তো এরপরও তড়িঘড়ি করে এসে পড়লাম। আর এই হচ্ছে রাকিব, চুপচাপ বসে আছে। আর এসে আমি একটু প্রস্তুত নিলাম যেন একটু কথা বলি, কী পজিশনে আসি আমরা জানাই। আর গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেট। আর আমাদের সাথে কে আছে? আমাদের সাথে হচ্ছে নাজমুল ভাই। এই হচ্ছে নাজমুল ভাই সবাইকে সালাম দিল। আর পাশে আছে খলিল ভাই। তো খলিল ভাইয়ের কী অবস্থা? খলিল ভাই চুপচাপ বসে আছে, বলতেছে না, আমি এখন কথা বলবো না। খলিল ভাই একটু কথাবার্তা কবে? খলিল ভাইয়ের আসলে মুড নাই ক্যামেরার সামনে কথা বলার, যাক পরে কথা বলবো। আর রাকিব এখানে হাসতেছে, আর ক্যামেরা দেখলেই হাসি আসে। 6 hours later. আর এখন কোথায় আছে অবশ্য জানতেছি না, কারণ গাড়ির ভিতরে এই এলাকা এর আগে কখনো আসা হয় নাই। আর এর আগে এসে দেখলাম প্রচুর পরিমাণে জ্যাম, যার কারণে অনেকটা লেট হয়ে গেল। আর এই হচ্ছে ভিতরের অবস্থা। রাকিব এখন ঘুমাচ্ছে, আর আমি হঠাৎ করে উঠে দেখি যে রাকিব শুয়ে আছে। আর এখানে নাজমুল ভাই সজাগ আছে, আর খলিল ভাই আছে। সকাল যেহেতু ভোরের আলো ফুটছে অনেক কিছুক্ষণ আগে, ভালোই। পরে দেখলাম রাকিবও উঠলো। তো রাকিবকে বললাম, কী অবস্থা, কেমন কাটলো ঘুম? বললো মোটামুটি। রাকিব, কী অবস্থা তোমার? ভাই, অনেক রাস্তাঘাট অনেক খারাপ, গাড়িতে অনেক কষ্ট আছে না, ধৈর্য সহ্যের বাইরে নাকি? এরিয়ার থেকে মনে করেন চট্টগ্রামের যে রোডটা, সেই সুন্দর রোড। আর এই জায়গার রোড ভাঙ্গা চূড়া, কি একটা অবস্থা। আর গাড়ি একটা লইছি মনে করেন 900 টিকিট, একবার ফাওয়া রেখে দিলাম। পরিবেশ ভালো না গাড়ি? আমার বলা অবস্থা পুরো বলন বানাই দিছে আমার। ভাই, কি মজা গাড়ি দুইটা, কি ভাই কেমন মজা পেলি? সুন্দর গাড়ি, কষ্ট পা সোজা করা যায় না, তাই না? ব্যথা আছে, সত্যি কথা ভাই, গাড়ি চালাইছে ওটা ব্যথা করে আমার। তো গরম গরম খিচুড়ি চলে আসছে, এই হচ্ছে বিফ খিচুড়ি। তো গাইস, সারা রাত কিছু খাওয়া দাওয়া হয় নাই, তাই এখন সকাল সকাল গরম গরম খিচুড়ি পেয়ে খুবই ভালো লাগতেছে। তো সবাই একসাথে বসা, চারজন মিলে 2টা খিচুড়ি শেষ করে দিবে এখন। এক প্রকার ভালোই লাগতেছে। আর বলা যায় সারা রাত অনেক কষ্ট হয়েছে, কারণ জ্যাম ছিল রাস্তায় অনেক। আর ওই হিসাবে খাওয়া দাওয়া করতে পারি নাই। তো এখন আর কি খাচ্ছি, যাক ভালোই লাগতেছে। আপনারা দেখতে থাকেন, খাওয়া দাওয়া চলছে।
সারা রাত তো বসায় রাখলাম, রাখি সারা রাত তো না খায় বসায় রাখলাম, এখন আর একটা নেই খিচুড়ি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছি, সবাই একসাথে বের হচ্ছি, কারণ কিছুক্ষণের ভিতরে গাড়ি ছেড়ে দেবে। আর এর ভিতরে আপনাদের দেখাবো যে আমরা কোন গাড়িতে আসছি। তো আমরা আসলে জেদ্দা গাড়িতে আইছি, আর জেদ্দা গাড়িতে আসার কারণ হচ্ছে আমরা রাত্রে অনেকটা লেট ছিল, যার কারণে ভালো কোনো গাড়ি নিতে পারিনি স্লিপার। তো একটা ইকোনমিক ক্লাস গাড়ি নিছি। তো গাড়িটা যাই আছে বলা যায়, সামনে সিট নেওয়ার কারণে অন্য গাড়ির লাইট চোখে পড়ে, যার কারণে বিরক্তকর। তারপর হচ্ছে পুরো রোডে ছিল জ্যাম, যার কারণে আরও বিরক্তকর। যাই হোক, এখন যেতে পারলেই হয়। তো গাইস ফাইনালি চলে আসলাম হুমায়ুন চত্বর, অনেক জল্পনা কল্পনা শেষ করে, অনেক ধৈর্যের অবসান ঘটিয়ে বলা যায় এক পর্যায়ে চলে আসলাম। কারণ আজকে জার্নিটা ছিল খুবই বোরিং, কারণ অনেকটা সময় লেগে গেল। যেখানে নামার কথা সকাল 6টা বা 7টা, এখানে এখন বাজে বলা যায় 11টা। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আছে হুমায়ুন চত্বর, এখন কিছুক্ষণের ভিতরে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। খলিল ভাই লোকেশন দেখতেছে যে কি অবস্থায় আছে বা কই যাইব। তো এই পর্যন্ত। তো গাইস অবশেষে 650 টাকায় ভাড়া ঠিক করে নিলাম ভোলাগঞ্জ সাদা পাথর। তো এর মধ্যে আমরা উঠে পড়লাম, গাড়িও ছেড়ে দিল। তো গাড়ি চলতে আছে, আর শহরের ভিতরে ড্রাইভার আমাকে বলতেছে মামা ক্যামেরা বের করেন না, গ্রাম সাইডে যায়নি। তারপর এখনও শহরের ভিতরে আসি। তো তার কথা শুনলাম, এরপরে ক্যামেরাটা বন্ধ করে দিলাম। তাও চলতেছে গাড়ি, ভালোই লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন সিএনজির ভিতরে আমরা 4 জন কীভাবে বসে আছি। এই জার্নিটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে ভোলাগঞ্জের যে দৃশ্যগুলো দেখা যায়, চা বাগানের খুবই সুন্দর একটা পরিবেশ, আপনাদের কিছুক্ষণের ভিতরে দেখাবো। তো গাইজ বলতে না বলতে চলে আসলো, আপনাদের যে বলছিলাম যে কিছুক্ষণের ভিতরে দেখাবো চারিদিকে চা বাগান। তো আমরা এখন যেই সাইডটিতে যাচ্ছি, সামনে চা বাগানগুলো উঁচু উঁচু পাহাড়ের উপরে চা বাগান, যা দেখতে মন মুগ্ধকর। মানে এক কথা অবস্থা মনে হয় যে নিচে নেমে কিছু সেলফি তুলে নিই। আসলে আমাদের হাতে সময় খুব কম ছিল, যার কারণে আমরা এটা পারি নাই। তবে আপনাদের দেখাচ্ছি। আর খলিল ভাইকে জিজ্ঞেস করলাম, খলিল ভাই কেমন লাগতেছে? বললো ভালো। তো আসলে সবার মনেই আনন্দ ছিল, কিন্তু স্বল্প সময়ের কারণে আমরা অনেক কিছু অনেক জায়গায় করতে পারি নাই। তারপরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হচ্ছে সাদা পাথর, সিলেটের সাদা পাথর চলে আসলাম সবাই মিলে একসাথে। আর এই হচ্ছে কাজের উদ্দেশ্যে আসা, আর এই আসার মাধ্যমে একটু সাদা পাথর ঘুরে যাওয়া। লোকজন তো আছে, ভীষণ রোদ, তার ভিতরে ইন্ডিয়ার মধ্যময় পাহাড়, যা দেখলে নিজেকে ধরে রাখা যায় না, ইচ্ছা করে চলে যাই, কিন্তু কী করবো, হাত পা বাঁধা, যাওয়ার মতন কোনো অবস্থা। আর এমনি তো এর আগে আরও আসছি, ভালোই লাগছে। আর এখন তো মনে করেন যে সাদা পাথর আসছি, আরও ভালো লাগতেছে। তোমরা তো হাঁটতেছো ভাই, খলিল ভাই তাহলে অবশেষে পাইলেন না? অনেক চেষ্টা করে গন্তব্যে আসলাম।
আর এই হচ্ছে ইন্ডিয়া। তো ফাইনালি চলে আসলাম সাদা পাথর। তো এখন কিছুক্ষণের ভিতরে সাদা পাথর ভিজিট করব। যতটা কাছে যাচ্ছি ততটাই মনের থেকে আগ্রহ বাড়তেছে। আর ওইখানে সীমানা পিলার দেখা যাচ্ছে। এর আগে ওই যে তো এর আগে আসছিলাম, ওটা ছিল ওই কী বলে ওইটাকে জাফলং। আর এবার আসছি সাদা পাথর। সাদা পাথর আসলাম খলিল ভাইয়ের উসিলায়, খলিল ভাইয়ের একটা কাজের উসিলায় আসলাম। খলিল ভাইকে ধন্যবাদ। এই লেগে সাদা পাথর, কত আশা প্রত্যাশা নিয়ে আসা সাদা পাথর। ছবি তুলবেন, আসেন। এই হচ্ছে সাদা পাথরের অবস্থান। মানে যেদিকে চোখ যায় শুধু পাথর, পাহাড় আর পাহাড় আর পাথর, ধুলাবালি। বাংলা সামনে বাংলাদেশের ভারতের সীমানা। এই হচ্ছে সামনে বাংলাদেশের ভারতের সীমানা। আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। ও ভাই, আমিও আসছিলাম ভাই এই যে এখানে। এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। খুব মনোরম দৃশ্য, আসলে বলার নাই, অস্থির। তো গাইস, এর আগে জাফলং গেছি আর এখন সাদা পাথর আইলাম। তো ভালোই লাগতেছে সাদা পাথর আইসা। বাকিটা আরো দেখাচ্ছি। এই হচ্ছে সীমানা পিলার, বাংলাদেশ ভারতের সীমানা পিলার। এই হচ্ছে এখানে লেখা স্পষ্ট করে ইন্ডিয়া 1849। হয়তো ওই টাইমে ওইটা স্পষ্ট হয়েছিল, ওই বিষয়টা হয়তো আমার অতটা জানা নাই। আর আমাদের রাকিব তো এখনো সামনে আসলো না, ওই ঘুরতেছে না ঘুরতেছে। এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়ার জলধারা। খুব সুন্দর বয়ে গেছে নদী, যেন এক আলপনা আঁকা ছবি। খুব সুন্দর লাগে দেখতে। নিজ চোখে না দেখলে আসলে বোঝার উপায় নেই, এত সুন্দর পরিবেশ। এই গাইস, আজকে দুপুরের জুমা নামাজ শেষ করে এখন এলাকার একটা হোটেলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আশেপাশে হোটেল নাই, তেমন ভালো কোনো হোটেল নাই, তো এই হোটেলে চলে আসলাম। ওইখানকার এলাকায় তো এই যে খলিল ভাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিছে, প্রচুর ক্ষুধার্ত আর মাথায় টেনশন ভর্তি। আর এখানে নাজমুল ভাই আছে, উনিও শুরু করে দিছে খাওয়া দাওয়া। আর রাকিবের কথা আর কী বলুন, রাকিব তুমি তো পাওয়ানোর লগে লগে শুরু করে দিছো। আর আমি এখন শুরু করবো, দেখি অন স্কোর হোল্ডিংটা দরকার আগে। এই হচ্ছে খাবারের মেনু, সামনে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। টাকা বাড়াবো। তো গাইস, এখন আছে ভোলাগঞ্জ আদর্শ গ্রামে। তো খলিল ভাইরা রাকিবের জন্য অনেক অপেক্ষা করতেছি, ওদের কোনো খবর নাই। সেই কখন গেছে অফিসে স্যারের সাথে দেখা করার জন্য, আর এখন পর্যন্ত আসতেছে না। আর এই এলাকার পরিস্থিতি হচ্ছে প্রচণ্ড ধুলাবালি, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাই মাস্ক পরে আছি। এত পরিমাণে ধুলাবালি আসলে দাঁড়ানো যায় না। এই প্রজেক্টের কাজে আসার জন্য আর কি আসা এখানে। এই প্রজেক্টটা হচ্ছে এইটা, ভিতরে তো যা দেখাইলাম না, প্রজেক্টের অবস্থাই এই। তো ওরা অফিসে আছে, অফিস থেকে আসবো, আসলে তারপর যাবো। এখন কখন বের হয় ঠিক নাই। আর এইখানকার যে পরিবেশ, এখানে রাস্তার পাশে যে দাঁড়ায় থাকবো তাও পারতেছি না দাঁড়ায় থাকতে, কারণ এত পরিমাণে ধুলাবালি। আর আজকে বলা যায় জুমার পর থেকে এই মসজিদটার ভিতরেই ছিলাম। এই মসজিদে জুমা নামাজটা পড়ার পরে এখানে বিশ্রাম নিছি, কারণ এখানে আশেপাশে হোটেলও নাই যেটা হোটেল নিয়ে বিশ্রাম করবো বা কিছু একটা। কারণ সারা রাত জার্নি করে আসছি। আর এই এলাকার অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে আসলে কত পরিমাণে ধুলোবালি। এখন একটা গাড়ি আসলেই দেখবেন যে কি সুন্দর ধুলা। আর এটা হচ্ছে ভোলাগঞ্জের আদর্শ গ্রাম, বলা যায় ইন্ডিয়া সংলগ্ন এলাকা। এই যে দেখতে পাচ্ছে পর্যটকরা আসছে, তারা এখন যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে। কি পরিমাণে ধুলাবালি,
এর আগে কখনো আসি নাই ভোলাগঞ্জে সাদা পাথর, তো এবার সাদা পাথর আসলাম। ইন্ডিয়ায় ঢুকিয়েছি আমরা এখন। তোরা তো এটা সাথে ছিল শাইন ভাই সাথী আমার এটাই আছিল আমার। এই যে ইন্ডিয়ায়, এই যে ইন্ডিয়া শেষ সীমানা। হ্যাঁ এটা আমার হাতে আছে। Okay.